আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে দুইটি বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসি ফেলানির বিষয় নিয়ে। 2011 সালের 7ই জানুয়ারি আপনারা জানেন সীমান্তে ফেলানিকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ যখন ফেলানি তার বাবার সাথে কাঁটাতার পার হচ্ছিল, তার বাবা পার হতে পারলেও ফেলানি পার হতে পারে না। কাঁটাতারে থাকা অবস্থায় বিএসএফ তাকে গুলি করে এবং এই গুলির প্রেক্ষিতে ফেলানি কাঁটাদের সাথেই ঝুলে থাকে এবং ওখানেই তার মৃত্যু হয়। তো এভাবে অনেকক্ষণ ধরে ঝুলেছে। পরে সে লাশ উদ্ধার করা হয়। আমার দেশ পত্রিকা এটা নিয়ে একটা নিউজ করছে, দেখেন এখানে লাগছে, আজ ফেলানি হত্যা দিবস। খুনের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। আদালতে ঝুলে আছে রিট শুনানি। 15 বছরে 588 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। চিন্তা করুন, 15 বছরে 588। এবং এখানে যে নিচে হেডিংটা দিয়েছে এই নিউজের প্রেক্ষিতে, সেটা হলো প্রশাসনের বিচারে বিএসএফের আত্মস্বীকৃত খুনি মুক্তি। প্রহসনের বিচারে বিএসএফের আত্মস্বীকৃত খুনি মুক্তি। বিএসএফের গুলিতে নিহত কিশোরীর ফেলানির হত্যার বার্ষিকী আজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 2011 সালের 7 জানুয়ারি কিশোরী ফেলানিকে নির্মমভাবে হত্যা করে। বাবার সঙ্গে সীমান্ত অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে বিএসএফ। এরপর কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে তার লাশ। ফেলানি হত্যার এই ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে। হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষ বিএসএফের বিশেষ আদালতে নিজের দোষ স্বীকার করলেও তাকে বেকসুর খালাস দেওয়া হয়। বিএসএফের বিশেষ আদালত এই রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করে ফেলানির বাবা নুরুল ইসলাম ও পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম। আপিলের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার 7 জানুয়ারি, ফেলানি হত্যা বার্ষিকীর দিন। ফেলানির বাবা নুরুল ইসলাম আমার দেশকে বলেন, বিএসএফের আদালতে তার মেয়ে হত্যার বিচার হয়নি, এ কারণে তিনি আপিল করেছেন। যাই হোক, আরও অনেক ডিটেলস আছে, আপনারা পড়ে নিতে পারেন। এবং এখান থেকে এই মানব অধিকার যে সংগঠনটি, তারা ভারত সরকারকে বলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, 5 লক্ষ রুপি। তো সেটাও ভারত সরকার দিতে অস্বীকৃতি জানায়। উল্টা ফেলানি এবং তার বাবাকেই দোষী সাব্যস্ত করে তারা। তো এটাই এ পর্যায়ে আছে যে 7ই জানুয়ারি গেছে ফেলানি হত্যা দিবস। এই দিবস আমাদের বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা একটি অসাধারণ কাজ করেছে। তাদের একটি অর্জন আছে, অসাধারণ অর্জন, সেটা নিয়ে একটু আলোকপাত করব। আমার নিজ জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত মাটিলা গ্রাম। এই গ্রাম সংলগ্ন একটি নদী হলো কোদালিয়া নদী। এই নদীর পাশের 5 কিলোমিটার অঞ্চল 1961 সাল থেকে ভারত দখল করে রেখেছিল এবং তারা কিছু বসতিও এখানে স্থাপন করে। এইভাবেই এত বছর চলে আসছে। তো বাংলাদেশের বিজিবি পুরাতন কাগজপত্র, নথিপত্র, এগুলো সব ঘাটাঘাটি করে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে বিএসএফের ওখানে যে ক্যাম্পটি ছিল, সেই ক্যাম্পে তারা উপস্থিত হয়ে তারা অকাট্য যে দলিল দস্তাবেজ আছে এগুলি তাদেরকে দেখায় যে আপনারা যে এলাকায় আছেন, এই এলাকাটা আসলে আমাদের দেশের, বাংলাদেশের। আপনারা এই এলাকাটা ছেড়ে নদীর ওপারে চলে যান। নদীটার নাম একবার বলেছি, কোদালিয়া নদী। নদীটার ওপারে চলে যেতে বলা হয়, যে কোদালিয়া নদীর ওই ওপারে আপনারা চলে যাবেন। তো বিএসএফ তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ছে এরকম একটা খবর শুনে। অবশ্য তারা জানতো যে এই জায়গাটা তারা জবরদখল করে রেখেছে এত বছর, এটা তারা জানতো। যখন এরকম অকাট্য দলিল প্রমাণ দেওয়া হলো, তারা এটাকে আর ডিনাই করতে পারলো না। তারপরে এক সময় তারা এটা মেনে নিয়ে তারা নদীর ওই পারে চলে যায় এবং বাংলাদেশের যেই প্রায় 5 কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে, এখানে বসতি স্থাপন করা হবে এবং এই এলাকায় যেন বিএসএফ পরবর্তীতে এসে কোনো ঝামেলা না করতে পারে, এজন্য এখানে বিজিবি সার্বক্ষণিক টহলের একটি ব্যবস্থা করেছে এবং যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছে, যেন বোঝা যায় যে এটা বাংলাদেশের অধিকৃত একটি অঞ্চল, বাংলাদেশের নিজস্ব অঞ্চল। এখানে বিএসএফ
যেন না পা বাড়ায়, এই কারণেই এখানকার টহল জোরদার করেছে। এবং স্থানীয় যারা আছেন ওখানে মাটিলা গ্রামের জনগণ, তারাও সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদেরকে হয়তো পর্যায়ক্রমে এখানে বসতি স্থাপন করানো হবে। এছাড়াও এখানে যে মৎস্য আহরণ এত বছর বন্ধ ছিল, সেটা আবার পুনরায় চালু হয়েছে। তো এটা খুবই একটা ভালো সংবাদ আমাদের জন্য। সেই 2001 সালের কথা মনে পড়ে, পদুয়াতে যে অঞ্চলটি দখল করা হয়, ভারত জবরদখল করেছিল সেই অঞ্চলটি ভারতের দখলমুক্ত করে বাংলাদেশের কবজায় নেশা হয় জায়গাটি। এর প্রেক্ষিতেই আপনার রৌমারী সীমান্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, জানেন। সেটা ভারতের আনুমানিক 800 সোলজার মতো এখানে নিহত হয়। আমরা তখন খবর দেখেছিলাম মাত্র 18টি লাশের খবর। আসলে এটা যে লাশগুলো ওরা নিয়ে যেতে পারে নাই, সেই 18টি লাশের খবরই প্রচার করা হয়েছিল। বাকিগুলা যেগুলো ওরা নিয়ে গেছে সেগুলা প্রচার করে না। এটা ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল করিম, তখন উনি বিটিআরের প্রধান ছিলেন। ওনার অনেকগুলো সাক্ষাৎকার আছে, আপনারা চাইলে ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন উনি কী সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তো এই সাফল্যের পরে, সেই 2001-এর পরে আজকে 2025, দীর্ঘ 24 বছর পরে আমরা আরেকটি সফলতার কাহিনী জানলাম। এবং সম্পর্ক ভারতের সাথে আসলে হওয়া উচিত পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থের উপরেই ভিত্তি করে। আমাদের নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে তাদের সাথে সম্পর্ক করতে হবে, বা ইন্ডিয়াও তাদের সাথে স্বার্থ বিকিয়ে দিয়ে আমাদের সাথে সম্পর্ক করুক, এটাও আমরা চাই না। সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে পারস্পরিক স্বার্থ রক্ষা, সমঝোতার ভিত্তিতে, এটাই আশা করি। তো যাক, এত বছর পরে একটা আনন্দময় খবর আপনাদেরকে শোনাতে পারলাম। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, যেটা মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ পত্রিকার সংবাদক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে শেখ হাসিনার পলায়ন প্রসঙ্গে উনি বলেছিলেন যে শেখ হাসিনা এইবারই প্রথম পালান নাই, এ যাবৎকাল তিনি 3বার পালিয়েছেন। এর আগে আরও 2বার পালিয়েছেন। প্রথম শেখ হাসিনা পালাই 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে যখন নিহত হন, তখন তিনি জার্মানিতে ছিলেন। জার্মানি থেকে পরবর্তীতে ইংল্যান্ডে যান। ইংল্যান্ড থেকে এরপরে ভারতের দীর্ঘ 6 বছর ছিলেন। 81 সালে বাংলাদেশে আসেন। এই 6 বছর ভারতে ছিলেন এবং ভারতের থেকে কী পরিমাণ ভারতের প্রশিক্ষণ নিয়েছেন, সেটা এই 24-এর গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো সেবার প্রথম পলায়ন, ওটাকে তিনি পলায়ন হিসাবেই বিবেচনা করেছেন, যে তখন পালিয়েছেন উনি। এরপরে দ্বিতীয় পালানোর কথা বলেছেন 11 সরকার আসার পরে 2007 সালে, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকেই দেশের বাইরে পাঠানোর একটা ব্যবস্থা করে। তো শেখ হাসিনা দেশের বাইরে চলে যায়, কিন্তু খালেদা জিয়া যায় না গেলে পরে তখন ওই সময় উনি যে পালিয়ে গেছেন, সে সময় গভর্নমেন্টের চাপে, যেটা ওটাকে পালানোই বলে, সেই হিসাবে মাহমুদুর রহমান ওটাকে পালানো বলছেন, যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে চাপে তখন পালিয়ে গেছেন, কিন্তু খালেদা জিয়া পালান নাই। এই কারণে তিনি আপসহীন দেশনেত্রী আখ্যা পেয়েছেন, এর আগেই পেয়েছেন। তো ওটাকে তিনি কাউন্ট করেছেন দ্বিতীয় পালানো হিসাবে। আর তৃতীয় পালানো এই 24-এর যে ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে উনি ভারতে পালিয়েছেন, এটাকে তিনি তৃতীয় বা সর্বশেষ পলায়ন হিসেবে অভিহিত করেছেন। কিন্তু আমাদের জানা মতে আরও একবার উনি পালিয়েছেন, মোট 4বার পালিয়েছেন, 4বার। তো সেবার কোনটা? সেবার 1981 সালে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেন চিটাগাঙে,
সে সময় তিনি বোরখা পরে পালিয়েছেন, এটা মতিউর রহমান রেন্টু তার বইয়ে উল্লেখ করেছে, আপনারা চাইলে তার বই পড়ে দেখতে পারেন। তো এই নিয়ে শেখ হাসিনা 4বার পালিয়েছে, 4বার। তো শফিক রহমান সাহেব এই 5ই আগস্টের পর যখন বাংলাদেশে মাটিতে পা রাখেন, এয়ারপোর্টে নেমেই তিনি কিছু উপাধি দিয়েছেন শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান উনি আতাতের মাধ্যমে 1971 সালে পাকিস্তান বাহিনীর কাছে স্যারেন্ডার করে পাকিস্তানে চলে যান। এজন্য তাকে পলাতক বীর শ্রেষ্ঠ এবং শেখ হাসিনাকে পলাতক বীর উত্তম হিসাবে আখ্যায়িত করেছেন। তো আপনারা শফিক রহমানের এই ইন্টারভিউটা দেখতে পারেন। ইন্টারভিউ বলতে উনি যখন এয়ারপোর্টে আসেন তখন সব চ্যানেল যখন তার কাছে গিয়েছিল তার মতামত জানতে, তখন উনি এই বিষয়গুলো বলেছেন। তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।